আচ্ছা, তোমাদের রোল নাম্বার গুলো বলো তো, আমি অ্যাটেন্ডেন্সটা আজ থেকে রেকর্ড করব। তারপরে আমি যেটা বলেছিলাম আর কি, যে দুদিন দেখবো যারা পরপর দুদিন অ্যাবসেন্ট থাকবে স্যার, তাদেরকে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি তিনজন আমাকে আগে থেকে ইনফর্ম করে রয়েছে যে দুজন কলেজ গেছে আর একজন দিল্লিতে আছে, সো খুব স্লো নেটওয়ার্ক, ওর জন্য ওরা অ্যাটেন্ড করতে পারছে না। ট্রাই করছে বেশ। বাট পারছে না। তো বাকি আর তোমার যারা তোমার তিনজন আছে আছে তোমাদের 28 জন, রাইট? না স্যার, একজন ছেড়ে গেছে, মানে 27। ডিসকানেক্ট করেছে। ইয়েস স্যার। ওকে, তাহলে 27 জনের আজকে তোমরা এখানে আছো 18 জন, রাইট? আমি যদি আরো 3 জন ধরেও নিই তাহলে 21। তাহলে বাকি 6 জন কোথায়? হুম। অনলাইন ক্লাস হচ্ছে বলে বাড়িতে থেকেও তারা যদি জয়েন করার সময় না পায়, তাহলে বেটার তাদের আর জয়েন করতে হবে না। হ্যাঁ, আমি আজকে থেকে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করছি, এবং নেক্সট দিনের পর আমি তোমাকে বলে দিচ্ছি যে কারা কারা অ্যাটেন্ড করছে না দুদিন সাবসিকুয়েন্টলি। তুমি তাদেরকে তখন গ্রুপ থেকে এলিমিনেট করে দেবে। ওকে আচ্ছা, স্যার। আজকে আজকে ডেট হচ্ছে তোমার 7, 12। রোল নাম্বার গুলো বলো তো, কে কে আছো? 419। দাঁড়াও। আকাশ বাসু, রোল নাম্বার? বা স্যার তোমাদের ফোর ফোর সিকোয়েন্সিয়ালি বলো। স্যার হ্যাঁ। সিকোয়েন্সিয়ালি বললে বিএসসি রা ফার্স্টে স্টার্ট করবে। 302 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, 302 থেকে বলো। স্যার 302 প্রীতম দাস। 302। হ্যাঁ, তারপর? স্যার 304 রনিত দাস। 304, তারপর? 305 বিক্রম সামুই। 305, তারপর? আর? Sir, 310, Srijit Kaur. 310। ওকে, আর? স্যার 314 অর্ঘদীপ মালিক। 304। 314 314, ওকে। আচ্ছা, আর? Sir 312 Payal Mukherjee. 312, 314, ওকে। আর? স্যার 313 প্রকাশ দাস। 313, তারপরে 314, হ্যাঁ, তারপর? 18 অঙ্কিতা বাগ। 318, বেশ, তারপর? স্যার 403 শুভঞ্জন মন্ডল। আমাদের বিএসসি শেষ তো? হ্যাঁ স্যার, বিএসসি শেষ। 318 এ বিএসসি শেষ। স্যার 317 শুভেন্দ্রা দেবনাথ। 317, 317 শুভেন্দ্রা দেবনাথ। ওকে। স্যার বলছে আমি 3, 6। আছি। নিজের রৌনক মন্ডল আছে। আচ্ছা, আমাদের বিএসসি থেকে তাহলে আছো তোমরা 3, 6, 9 জন, রাইট? 9 জন আছো তো? আচ্ছা, 403 শুভাঞ্জন, তুমি আর? তারপর? স্যার 421 তিয়াশা ব্যানার্জি। একটু সিকোয়েন্সিয়ালি বলো। 403 পর কে আছো? স্যার 403 এর পরে 407, 409, 414 আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি বলে দাও, অসুবিধা আমার নেই কোনো। 403 পর 407, তারপর? 409, 414, 409, তারপর? 414, 414, 417। 417। মানে স্যার এরা কিন্তু প্রেজেন্ট নয়, মানে 417 প্রেজেন্ট। আরে তুমি যারা প্রেজেন্ট আছে সেটা বলো, স্যার আমি তো 417 অ্যাটেন্ডেন্স আছে। নিচ্ছি। হ্যাঁ স্যার, 417 প্রেজেন্ট, বাকি আর কেউ প্রেজেন্ট না আগের গুলো। 407, 409, 414 কেউ প্রেজেন্ট নয় তো? না না স্যার, না স্যার। 417, তারপর? 419 প্রেজেন্ট। স্যার 418 আমি আকাশ বাসু চৌধুরী। 418, তারপরে 419, হ্যাঁ স্যার, 419 আমার। তারপর?
তারপর আমি 417 শুভ্রনীল প্রধান। 417 বলেছে তো। ওকে স্যার। তারপর স্যার 407ও আছে চ্যাটে লিখেছে। 407 আছে, তা হ্যাঁ শুভাঞ্জন চ্যাটে বললো লিখেছে, যে নেই। ওর মাইক কাজ করছে না বলছে। আচ্ছা, ওকে, আমাকে জানায়নি সেটা। আচ্ছা আচ্ছা। 407, তারপরে বলো 419 এর পর। হুম, 407 present. হ্যাঁ হ্যাঁ আমি লিখে নিয়েছি। তারপর Okay, sir. তারপর স্যার 424 প্রেজেন্ট। 424, পনেরো জন হয়েছে, আর তোমাদের আজকে আছে 18 জন, তাই তো? স্যার স্যার, আমি 421 আমি আগেই বলেছি। 421, তারপর স্যার আমি 424। হ্যাঁ 424 হয়েছে তো। তারপরে স্যার বিটেকের মধ্যে আর নেই, মানে 425 426 অ্যাবসেন্ট। ওকে, তাহলে তোমরা 3 3 6 9 10 11 12 13 14 15 16 জন দেখাচ্ছে তো, কিন্তু এখানে স্যার আছো তোমরা। হ্যাঁ বলো। বলছি আমি 309 বিএসসি থেকে আছি, মানে যখন রোল কল করছিলাম আমি একটু উঠেছিলাম। 309, বেশ। তুমি ক্লাস শুরু করেই উঠে গেছিলে? না আমি স্যার একটু বাথরুমে গেছিলাম আর কি। আচ্ছা 17 জন পেয়েছি আমি। তোমরা আছো এখানে কতজন? 3 6 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন দেখাচ্ছে। তাহলে আর দুজন কারা? হ্যাঁ স্যার স্যার, রৌনক আর স্যার শুভ্রনীল স্যার দুটো ডিভাইস থেকে দুজনে অন মানে আছে, এর জন্য বোধহয়। হ্যাঁ স্যার বলছি, মানে আমি আমার ওই পিসি থেকে একটু রেকর্ড করি তাই আর কি কানেক্ট করা আছে। ও রৌনক দুটো দেখাচ্ছে, তাহলে তো আরো একজন হবে, 19 জনের জায়গায় 18 জন হবে। স্যার শুভ্রনীলও দুটো আছে স্যার। ও তাহলে তো 16 জন, আরো কম আছে। ওকে 16। আমি আবার নেক্সট দিন রেকর্ড করব। আমি যদি দেখি এখানে যারা অ্যাবসেন্ট রয়েছে, তারা যদি অ্যাবসেন্ট থাকে পরের দিনও, তাহলে কিন্তু আমরা তাদেরকে আর ইনক্লুড করব না ক্লাসে। ঠিক আছে? কারণ আমি এগুলো অ্যালাউ করি না। স্যার হ্যাঁ স্যার আমি 313 প্রকাশ দাস স্যার, আমি এখন ক্যাম্পাসে আছি, ওয়েট করছি, তো যতক্ষণ আমি ফাঁকা আছি ততক্ষণ আমি ক্লাসটা কন্টিনিউ করে নিতে পারছি। তুমি কি করতে এবার গেছো আজ ক্যাম্পাসে? আজকে স্যার আমার স্কলারশিপের ফর্ম সাবমিট করার ছিল। 313? হ্যাঁ 313 প্রকাশ দাস। তোমরা যেখানেই থাকো একটা ইয়ারফোনকে কানে লাগিয়ে তো বসে থাকলেই তো হয়, লগ ইনটা করে। তাহলেও তো ক্লাসটা অ্যাটেন্ড করা যায়, আমি যেটা বলছি সেটা শোনা যায়। হ্যাঁ আমি স্যার ওরম যেগুলো ভাবেই বলি করছি। আমি যেগুলো বলি সেগুলো কিন্তু বুকিশ ল্যাঙ্গুয়েজ না, বইতে খুঁজে পাবে না। ঠিক আছে? তা সুতরাং সেই হিসেবে ক্লাসটা যারা অ্যাটেন্ড করবে না তাদের আর অ্যাটেন্ড করে লাভ নেই, কারণ তারা পরবর্তীকালে বই মুখস্থ করে কিছু করতে পারবে না। তো সেই কারণেই, মানে অন্য কিছু নয় যে ক্লাস করছো না বলে আমি তাদেরকে গ্রুপ থেকে এলিমিনেট করার কথা বলছি, সেটা নয়। ইট ইজ সিম্পলি বিকজ যে তাদের আর করে লাভটা কিছু নেই। রাইট? রেকর্ডিং শুনলে ও ঠিক আছে, রেকর্ড করছো, রেকর্ড শুনলে, কিন্তু তার দ্বারা তোমার বিশেষ লাভ কিছু হবে না। হয়তো তুমি পরবর্তীকালে রেকর্ডটা বারবার কিছু শুনে হয়তো ভাবলে যে হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু কিন্তু সেটা হয় না। তাহলে তো আমি নিজেই টপিকগুলো এক একটা 1 ঘন্টা রেকর্ড করে তোমাদেরকে এখানে দিয়ে দিতে পারতাম। তোমার ক্লাসটা নেওয়ার প্রয়োজন কি? হ্যাঁ, তা সুতরাং সেই হিসেবে আমরা নেক্সট ডেটা দেখবো, দেখে তারপরে we will eliminate. আচ্ছা আমরা কতদূর ডিসকাশন করেছিলাম?
স্যার অ্যাডিশন পলিমার স্টার্ট হয়েছিল, চেন ইনিশিয়েটর নিয়ে ডিসকাশন চলছিল। ওকে, ওই তোমরা দেখতে টেবিলটা পাচ্ছ? পর্যন্ত হ্যাঁ, ওই টেবিলটা পর্যন্ত হ্যাঁ হয়েছিল, স্যার। সেই অ্যানায়ন ক্যাটায়ন। কোথায় কি টেবিল আছে দেখতে হবে তো, আমার তো খেয়াল নেই টেবিল কোথায় আছে। Sir, reactant compatibilities. দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? Yes, হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আমরা একটা কাজ করব। এর উপরে। হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন করব, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা একটা মার্কিং করব, যেটা আমাদের ইন্টারনালে তো একটা মার্ক করতে হয়, যেটা 10 মার্কস, 20 মার্কস মতো থাকে, 20 ওভারঅল 30, তার মধ্যে একটা পার্ট আমরা এই মার্কটা দেব, রাইট? এই মার্কটা দেব, তাহলে এই মার্কসটা এটা তোমাদের ওই অ্যাটেন্ডেন্সের সঙ্গে চলে যাবে, রাইট? অ্যাটেন্ডেন্স থাকা মানেই সেখানে সে ক্লাসে থাকছে এবং রেসপন্স করছে, এবং সেই মার্কসটা আমরা তখন তাহলে ওদের ওই 10 মার্কসের মধ্যে বা 15-এর মধ্যে ওটা রিফ্লেক্টেড হয়ে যাবে, সেইটা আমরা একটা করে দিতে পারি। তাহলে আজকে থেকে আমরা সেটা শুরু করি। আমার কাছে রোল নাম্বারস গুলো রয়েছে, যারা তোমরা রয়েছো, আমি তাহলে এগুলো রোল নাম্বার গুলো ধরে ধরে আমরা প্রিভিয়াস যা পড়েছি সেগুলো একটু আমরা জিজ্ঞেস টিজ্ঞেস করতে পারি, করে আমি একটা এখানে একটা মার্কিং করে রাখি যে তোমরা কে উত্তর দিচ্ছ, কে উত্তর দিতে পারছো না, সেরকম একটা করা যাক। কি বলো তোমরা? শুভাঞ্জন, কি বলো তুমি? স্যার রিস্ক আমি নিচ্ছ না? রিস্ক নিচ্ছ না সবার হয়ে বলে? না স্যার, মানে আমি বলতাম যে মানে নেক্সট ডে থেকে এটা করলে আমরা মানে ভালো হতো। তুমি কি শিওর যে নেক্সট ডে করলে পারফরমেন্স ইমপ্রুভ করবে? হ্যাঁ স্যার, মানে আমি আমার দিক দিয়ে বলতে পারি, আর বাকিদেরটা তো আমি ভালো করে বলতে পারবো না। বাকিরা কি বলছো? হ্যাঁ স্যার, নেক্সট দিন থেকেই করবো। স্যার নেক্সট দিন থেকে। বেশ, তাহলে এটা আমাদের নেক্সট দিন থেকে রইলো কোয়েশ্চেন আনসার সেশনটা, রাইট? আচ্ছা, আমরা রিঅ্যাক্ট্যান্ট কম্প্যাটিবিলিটিস এগুলো ডিসকাস করছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ধরো এথিলিন, এবং এটা আমাদের, আমার মনে হয় শেষ বক্তব্য ছিল যে এই মনোমার্স গুলো এরা কোন মেকানিজমে, অল অ্যাডিশন বাট ওয়েদার র্যাডিক্যাল অর আয়নিক, যদি আয়নিক হয় তাহলে ওয়েদার ক্যাটায়নিক অর অ্যানায়নিক, সেইটা ডিপেন্ড করবে যে মনোমার গুলো মধ্যে ফিনাইল গ্রুপের সঙ্গে কি সাবস্টিটিউশন আছে, এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে আমরা কি টাইপ ইনিশিয়েটর নিচ্ছি, এই দুটোর ওপর ডিপেন্ড করে এরা এদের রিয়াকশন পাথটাকে চুজ করবে, রাইট? তো সেইভাবে যদি এখানে এই যে টেবিলটা আমাদের কাছে রয়েছে, এই টেবিলটা আমরা যদি দেখি, সেখানে প্রথম হচ্ছে ইথিলিন, রাইট? প্রথম হচ্ছে ইথিলিন। ইথিলিন এটা র্যাডিক্যাল প্লাস, প্লাস মানে হচ্ছে যে এরা এই মেথডে পলিমারাইজ করবে, রাইট? এরা এই মেথডে পলিমারাইজ করবে, আর মাইনাস মানে করবে না, রাইট? তা এখানে ইথিলিনের র্যাডিক্যাল ক্যাটায়নিক দুটোই দিয়েছে, কিন্তু অ্যানায়নিক দেয়নি, রাইট? কেন? ইথিলিন, তোমার ইথিলিন থেকে পলিইথিলিন তুমি অ্যানায়নিক মোডে পলিমারাইজ করতে পারবে না, রাইট? কেন পারবে না? এনি গেসেস? এটা মার্কসের জন্য ইনক্লুড হবে না আজকে, আমি জাস্ট জিজ্ঞেস করছি। স্যার আরেকবার রিপিট করবেন কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা হচ্ছে ইথিলিনকে কেন আমরা অ্যানায়নিক মোডে পলিমারাইজ করতে পারছি না কিন্তু ক্যাটায়নিক করছি?
স্যার কার্বো অ্যানায়ন ফর্ম করে না বলে। কেন ফর্ম করে না? স্যার ইথিলিন থেকে যে কার্বন আয়নটা তৈরি হবে সেটা কোনো স্টেবিলাইজিং ফ্যাক্টর থাকবে না, তার সেটা এনার্জেটিক্যালি খুবই ডিস্টেবল হবে। তাহলে কার্বনিয়াম আয়নটা কি করে স্টেবল হবে? ইথিলিনকে তো প্লাস দেওয়া আছে, মানে ক্যাটায়নে। স্যার CH3 গ্রুপের যে হাইপার কনজুগেশন আছে, তিনটে হাইপার কনজুগেশন হাইড্রোজেন আছে, ওর দ্বারা স্টেবিলাইজড হবে কি? কার্বনিয়াম আয়নে তুমি কি কার্বনিয়াম আয়নের কথা বলছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিকজ এখানে তোমার যে প্রোটনটা, দুটো তো ইকুইভ্যালেন্ট কার্বন, একই কার্বন, তাহলে যে কোনো একটা কার্বন এসে লাগবে, তাহলে সেটা CH3 হবে, আর একটা হয়ে যাবে CH2 প্লাস, রাইট? তাহলে যে CH3টা রইলো, দ্যাট ক্যান স্টেবিলাইজ দ্য কার্বনিয়াম আয়ন। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় যে কার্বনায়ন তৈরি হলো, তাহলে কার্বনায়নটাকে স্টেবিলাইজ কে করবে? সেই কারণে ইথিলিনটা কার্বনিয়াম আয়ন তৈরি করেও স্টেবল হয়ে যায়, তার ফলে ক্যাটায়নিক মোডে পলিমারাইজ করতে পারে। আলফা অলিফিনস গ্রেটার অর ইকুয়াল টু 3, রাইট? আলফা অলিফিনস গ্রেটার অর ইকুয়াল টু 3 মানে তিনটের বেশি কার্বন, সেখানে র্যাডিক্যাল নেগেটিভ, ক্যাটায়নিক নেগেটিভ, অ্যানায়নিক নেগেটিভ, শুধু হচ্ছে কোঅর্ডিনেশন। মানে ধরো তিনটে, রাইট? প্রপিলিন, হ্যাঁ, আচ্ছা, 1,1 ডাইঅ্যালকিল অ্যালকিনস, র্যাডিক্যাল নেগেটিভ, ক্যাটায়নিক প্লাস, অ্যানায়নিক নেগেটিভ, কোঅর্ডিনেশন নেগেটিভ, রাইট? আচ্ছা, 1,3 ডাইন, এটা র্যাডিক্যালে যাবে, ক্যাটায়নিকে যাবে, অ্যানায়নিকে যাবে এবং কোঅর্ডিনেশনেও যাবে। আচ্ছা, স্টাইরিন, আলফা মিথাইল স্টাইরিন, এগুলো চারটেতেই যাবে। ফিনাইল ক্লোরাইড, এটা র্যাডিক্যালে যাবে, ক্যাটায়ন অ্যানায়নে যাবে না, আবার কোঅর্ডিনেশনে যাবে। টেট্রাফ্লুরো ইথিলিন, পিটিএ, আই মিন যেখান থেকে আমরা পলিটেট্রাফ্লুরো ইথিলিন পাই, এটা র্যাডিক্যালে যাবে, কিন্তু ক্যাটায়নিক অ্যানায়নিক দুটোর কোনোটাতেই যাবে না, আবার কোঅর্ডিনেশনে যাবে। অ্যাক্রাইলেট আর মেথাক্রাইলেট এস্টার্স, এটা র্যাডিক্যালে যাবে, ক্যাটায়নিকে যাবে না, অ্যানায়নিকে যাবে, কোঅর্ডিনেশনে যাবে। অ্যাক্রাইলোনাইট্রাইল, মিথাক্রাইলোনাইট্রাইল, র্যাডিক্যালে যাবে, ক্যাটায়নে যাবে না, অ্যানায়নে যাবে, কোঅর্ডিনেশনে যাবে। ভিনাইল ইথার্স, এটা র্যাডিক্যালে যাবে না, ক্যাটায়নিকে যাবে আর কোঅর্ডিনেশনে যাবে। ভিনাইল এস্টার্স, এটা র্যাডিক্যালে যাবে, অনলি র্যাডিক্যালেই যাবে, বাকি আর কোনো কিছুতে এরা যাবে না। ওকে, নাও এখানে এই স্ট্রাকচার গুলো লিখে তুমি দেখতে পারো যে কেন এগুলো তোমার এই স্পেসিফিক এই মোডস গুলোতেই যাবে, কিন্তু বাকিগুলোতে যাবে না, রাইট? ভিনাইল ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন, এখানে ধরো তোমার মনোমার, যেমন ধরো অ্যালকিন, অ্যালকিনে হচ্ছে যেমন হ্যালোইথিলিনস হতে পারে ভিনাইল ক্লোরাইড, স্টাইরিন হতে পারে মানে সাবস্টিটিউটেড, PHCH, অ্যাক্রাইলিক, মেথাক্রাইলিক অ্যাসিড ডেরিভেটিভস হতে পারে, এবং এখানে ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটরস হতে পারে, যেমন বেনজয়েল পেরক্সাইড। আমরা বলেছিলাম যে এই ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটর, এটা তোমার তিনটে গ্রেড অফ কম্পাউন্ডস হতে পারে। একটা হচ্ছে পারক্সি, একটা হচ্ছে তোমার কি বলে থায়ো, মানে সালফার সালফার লিঙ্কেজ, পারক্সি মানে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ, আর একটা হচ্ছে তোমার অ্যাজো মানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড। সেখানে কি হয়, নাইট্রোজেনটা বেরিয়ে আসে ওই কম্পাউন্ড থেকে, আর বাকি পার্টটা তোমার র্যাডিক্যাল হিসেবে বিহেভ করে। তাহলে এই তিনটে ক্যাটাগরি অফ কম্পাউন্ড, যেখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে বেনজয়েল পেরক্সাইড, যেখানে অক্সিজেন অক্সিজেন বন্ড, এটা অক্সিজেন পারক্সি যে লিঙ্কেজটা ব্রেক করে যায়, গিয়ে দুটো তোমার পার কার্বক্সি লিঙ্কেজ তৈরি করে, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আলটিমেটলি ফিনাইল র্যাডিক্যালটা অ্যাক্টিভ থাকে। অ্যাজোবিস, আইসোবিউটাইরোনাইট্রাইল অর AIBN, যেখান থেকে নাইট্রোজেনটা এলিমিনেট হয়ে যায়, তারপরে এই র্যাডিক্যালটা তৈরি করে ডাইমিথাইল সায়ানাইড যে র্যাডিক্যালটা সেটা তৈরি হয়। আর পটাশিয়াম পারসালফেট অর পারক্সি ডাইসালফেট,
এখানে সালফার সালফার লিঙ্কেজ তোমার এই এখান থেকে সালফার সালফার লিঙ্কেজটা ব্রেক হয়, করে তোমার এখানে আয়ন র্যাডিকাল তৈরি হয়, রাইট? দুটো আয়ন র্যাডিকাল তৈরি হয়। আয়ন র্যাডিকাল মানে যেখানে একটা স্পিসিসে র্যাডিকাল থাকে, একটা স্পিসিসে আয়ন থাকে, এবং এই আয়ন র্যাডিকাল তৈরি হয় বলেই পারক্সি ডাইসালফেট কিন্তু রিডক্স ইনিশিয়েটরের একটা পার্ট, রাইট? রিডক্স ইনিশিয়েটরে কিন্তু পারক্সি ডাইসালফেট বা সালফেট এই কম্পাউন্ডটাকে ইউজ করা যায়। এছাড়া তোমার থার্মাল ইনিশিয়েশন হতে পারে, যেখানে সিম্পলি হিটিং, এটা মাইক্রোওয়েভ কেও হিটিং সোর্স হিসেবে ব্যবহার করা যায়, রাইট? বা সিম্পলি তোমার অন্যান্য হিটিং সোর্সকে ব্যবহার করা যায়। রেডক্স ইউজ করা যায়। রেডক্স ইনিশিয়েটর মানে যেখানে রিডাকশন এবং অক্সিডেশন ইনিশিয়েটরের মধ্যে হয়, এবং ইন দ্য প্রসেস যেটা তোমার রিঅ্যাক্টিভ স্পিসিস তৈরি হয় ফ্রম দ্য ইনিশিয়েটর, সেটা পলিমারাইজেশনে হেল্প করে। এছাড়া ফটোকেমিক্যাল ইনিশিয়েশন হতে পারে, তুমি একটা ফটো ইনিশিয়েটর দিতে পারো, ফটো ইনিশিয়েটর দিয়ে সেটাকে লাইটের প্রেজেন্সে রাখলে ফটো ইনিশিয়েটরের কাজ হচ্ছে ফোটনকে অ্যাবজর্ব করা, লাইটকে অ্যাবজর্ব করা। এবার সেটা ডিপেন্ড করছে কোন জাতীয় লাইটে ফটো ইনিশিয়েটরটা অ্যাক্টিভ হবে। সেটা তোমার সানলাইট হতে পারে, আই মিন ভিজিবল লাইট হতে পারে, ইউভি লাইট হতে পারে, রাইট? তাহলে সেই রেসপেক্টিভ লাইটে রেখে তোমার ফটো ইনিশিয়েটরটা সেই লাইটকে অ্যাবজর্ব করবে, করে সে এনার্জিটা কি করবে, ওখান থেকে ও র্যাডিকাল জেনারেট করবে, করে সেটা তখনও পলিমারাইজেশনকে ইনিশিয়েট করবে। তাহলে এইভাবে ফটো ইনিশিয়েশনও সম্ভব, ফটোকেমিক্যাল ইনিশিয়েশন আমরা বলি, রাইট? এখানে তোমার এই যে দেখালাম আমরা যে ইনিশিয়েশনটা যেটা হচ্ছে, এই এখান থেকে ধরো বেনজোইল পেরক্সাইড, এখান থেকে যে র্যাডিকালটা তৈরি হলো ব্রেকডাউন করে, যদিও সেই র্যাডিকালটা এটা যেখানে দেখিয়েছে PHCOO ডট, এটা কি করে, এটা আবার রিঅ্যারেঞ্জ হয়ে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড ইজ ভেরি স্টেবল কম্পাউন্ড, সেই হিসেবে ওটা ওখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওটা ফিনাইল র্যাডিকালে কনভার্ট হয়ে যায়। তাহলে ফিনাইল র্যাডিকাল যেটা, এই ফিনাইল র্যাডিকালটা তোমার কি করে, মনোমারের সাথে অ্যাটাচড হয়, যেটা এখানে আই দিয়ে দেখিয়েছে ইনিশিয়েটরটা পুরোটাই, এর সাথে মনোমারটা কি হয়, অ্যাটাচড হয়, হয়ে অ্যাক্টিভেটেড মনোমার র্যাডিকাল তৈরি করে। তাহলে ইনিশিয়েশনটা দুটো স্টেপ, রাইট? ইনিশিয়েশন কম্প্রাইজেস অফ টু স্টেপস। First is the decomposition of the initiator, and second is the addition of that initiator radical to the monomer, forming a monomer radical. So both the steps comprise the initiation process, right? Now we know that when we have multiple steps for reaction, then the slower step is assigned as the rate determining step of that process. So out of these two, the first step, that is where the initiator undergoes the decomposition reaction, that step requires higher energy compared to the second one, where the monomer is getting activated by the initiator. Okay, so means whenever you have that initiator ready, I mean the free radical ready from the initiator, then very quickly it can add to the monomer, because initiator is an electron deficient system, and these vinyl monomers, they have electron rich, they are electron rich system, or electron rich centers they do have, which is the pi bond, because you know that pi bonds or pi clouds are weaker and they are dense, right? And because of this, these monomers are a strong nucleophile. So this initiator radical which is being produced, it will very quickly will add up with this monomer to form the activated monomer or the monomer radical. So that reaction is likely to be faster than the decomposition reaction of the initiator, right? So the initiator decomposition reaction is going to be the rate determining step for the initiation process. So that way the kinetics of the initiation, right, in free radical polymerization, it is going to be rate which is equals to minus di dt, and I is the initiator, equals to 2ki your I2 or I, whatever initiator concentration, and y2
because when one initiator is decomposed, two initiator radicals are produced. So that way 2Ki I2 third bracket or I third bracket, that is the initiator concentration, right? Now what happens that when the radicals are produced from the initiator molecules, then there could be many fate for this initiator radical other than going into the second step of the initiation. Now what happens that the initiator radicals may reversibly add up to form the initiator molecule, right? So initiator molecule, it may form that initiator molecule back, because initiator radical যেগুলো তৈরি হলো তারা তো খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, তার ফলে there is every chance that they will combine and form or reform that initiator molecule once again, মানে রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়ে গেল। তাহলে সেটা যদি হয় তাহলে ইনিশিয়েটর র্যাডিক্যাল যেগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু আর ইনিশিয়েশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, তাই তো? they will not participate in the initiation reaction. It means that আমরা যদি ধরো ক্যালকুলেট করি আমার ইনিশিয়েটর কতগুলো মলিকিউল আছে, ধরো 1 মোল আমার ইনিশিয়েটর আছে, তাহলে সেখান থেকে আমি 2 মোল ইনিশিয়েটর র্যাডিক্যাল পাবো। কিন্তু আমি হয়তো দেখলাম 2 মোল পেলাম না, আমি হয়তো 1 মোল বা তারও কম পেলাম। তাহলে হোয়াট হ্যাপেন্ড, কি হলো? আমার ইনিশিয়েটর মলিকিউল তো ডিকম্পোজ করবে, তাহলে ইনিশিয়েটর র্যাডিক্যাল যেটা থিওরিটিক্যালি আমার 2 মোলস পাওয়ার কথা সেটা আমার 50%-এরও কম আমি পাচ্ছি। then what is happening, right? The thing is that এই যে একটা আমি রিঅ্যাকশন বললাম, এটা ঘটনা ঘটতে পারে যে তোমার র্যাডিক্যালস গুলো যেহেতু তৈরি হয়ে ক্লোজ প্রক্সিমিটিতেই থাকছে 8 ডট গুলো, তাহলে তারা আবার রিভার্সিবল অ্যাডিশন হয়ে তারা কি করছে, তারা ইনিশিয়েটর মলিকিউলটা আবার তৈরি করছে, রাইট? সো দেয়ার কুড বি ওয়ান পসিবিলিটি। এবং যখন এই ঘটনাটা ঘটবে তার মানে যত পার্সেন্টেজ অফ র্যাডিক্যালস এই রিঅ্যাকশনে আবার ইনিশিয়েটর মলিকিউলটাকে রিফর্ম করবে তারা অ্যাভেলেবল নয় ফর ইনিশিয়েশন, right? So what we call it as a dissipation of the radical or depletion of the radical, right? Depletion, dissipation মানে হচ্ছে যারা radical যে রিঅ্যাকশনস গুলো র্যাডিক্যালের জন্য সুনির্দিষ্ট যে রিঅ্যাকশনস গুলো সেইখানে যারা পার্টিসিপেট করছে না, সেই র্যাডিক্যালস গুলোকে আমরা বলছি যে দে আর গেটিং ডিপ্লিটেড। মানে ইনটেন্ডেড রিঅ্যাকশনটা তো হচ্ছে তারা মনোমারের সাথে আবার অ্যাডাপ্ট হবে, তাহলে ইনটেন্ডেড রিঅ্যাকশনস গুলো যে ফ্র্যাকশন অফ র্যাডিক্যালস পার্টিসিপেট করছে না তাদেরকে আমরা বলি যে দ্যাট ইজ হোয়াট উই কল ইট অ্যাজ আ ডিপ্লিশন অফ র্যাডিক্যাল। সো দ্য ডিপ্লিশন অফ র্যাডিক্যাল এখানে খুব বেশি হয়, রাইট? ডিপ্লিশন অফ র্যাডিক্যাল খুব বেশি হয় বলে আলটিমেটলি অ্যাক্টিভেটেড মনোমারের সংখ্যা ইজ মাচ লেস দ্যান হোয়াট উই ক্যালকুলেট থিওরিটিক্যালি অর হোয়াট উই অ্যান্টিসিপেট, রাইট? তার থেকে অনেক কম হয় আমাদের এই নাম্বার অফ গ্রোয়িং সেন্টার্স এর সংখ্যা। অর্থাৎ আলটিমেটলি কতগুলো ইনিশিয়েটর র্যাডিক্যাল মনোমারের সাথে অ্যাড হবে সেই সংখ্যাটা ইজ ফার বিলো দ্যান আওয়ার এক্সপেকটেশন, রাইট? তাহলে এটা একটা অন্যতম রিঅ্যাকশন, এ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ওয়্যার বাই দ্য র্যাডিক্যালস গেট ডিপ্লিটেড, রাইট? আদার রিঅ্যাকশন কুড বি, এখানে আমি যদি সলভেন্ট ব্যবহার করি, আমি যদি ইভেন তোমার আমার যে ইনিশিয়েটরসটা রয়েছে আনডিকম্পোজড ইনিশিয়েটরস, কারণ সব ইনিশিয়েটর তো এক মুহূর্তে সবাই একসঙ্গে ডিকম্পোজ করবে না, তাহলে ইনিশিয়েটরের যে লাম্পগুলো যদি তৈরি হয়ে থাকে তাহলে তার মধ্যেও কিন্তু কিছু র্যাডিক্যাল এনট্র্যাপড হয়ে থাকতে পারে। বা সলভেন্ট যদি আমি ব্যবহার করি, সলভেন্ট মলিকিউলের কেজ যেগুলো তৈরি হয়, সলভেন্ট কেজ বলি আমরা যাকে, সেই সলভেন্ট কেজের মধ্যেও কিন্তু র্যাডিক্যাল কিছু আটকে যেতে পারে, রাইট? এগুলোকে আমরা বলি কেজ এফেক্ট। দিস কেজ এফেক্ট সেটা সলভেন্ট থেকে আসতে পারে, সেটা আনডিকম্পোজড ইনিশিয়েটর মলিকিউলস থেকে আসতে পারে। কারণ এই ইনিশিয়েটর গুলোকে যদি, এই ইনিশিয়েটর র্যাডিক্যালকে যদি ইনিশিয়েটর মলিকিউল ঘিরে ফেলে বা ইনিশিয়েটর মলিকিউলের যে এগ্রিগেটস তার মধ্যে যদি র্যাডিক্যাল গুলো ঢুকে যায় তাহলে তারা কিন্তু বেসিক্যালি ইনএফেক্টিভ হয়ে যায়। তাহলে এই ইনএফেক্টিভনেসটা তোমার যেমন একটা রিভার্স রিঅ্যাকশনস করে হতে পারে, একইভাবে কেজ এফেক্টের জন্য হতে পারে। কেজ এফেক্টে এরা কি হয়, শিল্ডেড হয়ে যায় একটা
কেজের মধ্যে, তার ফলে এদের অ্যাক্টিভিটিটা লস্ট হয়, কারণ এদেরও তো একটা স্টেবিলিটির ব্যাপার আছে, রাইট? এ তো পুরো সময় ধরে স্টেবল থাকতে পারে না, তাহলে ও কিছুক্ষণ যদি কেজের মধ্যে আটকে থাকে, তাহলে আস্তে 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 র্যাডিক্যাল সেন্টারটা ডিসিপেট করে যায়, রাইট? সেটা হচ্ছে যে ন্যাচারাল ডিসিপেশন। এগুলো যেমন এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা অফ দ্য ইনিশিয়েটার র্যাডিক্যাল টু ইনিশিয়েটার, এটা যেমন একটা ফোর্স রিয়াকশন। কিভাবে ফোর্স রিয়াকশন? যেহেতু তারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকছে, সেই কারণে দে আর গেটিং দ্যাট অপরচুনিটি টু রিয়াক্ট অ্যান্ড গিভ ব্যাক দ্যাট ইনিশিয়েটার। সো দ্য কন্ডিশন ইজ হেল্পিং দেম টু গেট ইট, রাইট? সেরকম হয়, কিন্তু এখানে র্যাডিক্যালস গুলো কি, কেজ এফেক্টে তারা যে আটকে যাচ্ছে, এদের তো আর কিছু করার নেই, ওখান থেকে ওরা বেরোতে পারছে না, রাইট? তাহলে থাকতে 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 ওরা চার্জটাকে ডিসিপেট করে দেবে, বা ওদের ওই র্যাডিক্যালটা ডিফিউজড হয়ে যাবে। তাহলে সেইভাবেই ওখানে ওদের লাইফগুলো এন্ড হয়ে গেল। তার মানে এই যে পসিবিলিটিস, অ্যাটলিস্ট তো তিনটে পসিবিলিটি আমি বললাম, তিনটেতে তোমার যদি 20-30% করে র্যাডিক্যাল হারিয়ে যায়, তাহলে তুমি চিন্তা করো প্রায় তোমার কি বলে প্রায় তোমার 60% র্যাডিক্যাল ডিপ্লিট করে গেল। তাহলে তোমার হাতে হয়তো 40% র্যাডিক্যাল এলো যারা মনোমারকে ইনিশিয়েট করবে, রাইট? তাহলে এইভাবে কি হয় যে র্যাডিক্যালস যেগুলো তৈরি হয় ইনিশিয়েটর ডিকম্পোজ করে, তাদের মধ্যে অনেক বেশি সংখ্যক র্যাডিক্যাল ডিসিপেট বা ডিপ্লিট করে যায়। তার ফলে তারা আর মনোমার ইনিশিয়েশনে অ্যাভেলেবল থাকে না, বা তাদেরকে পাওয়া যায় না, রাইট? এরপরে আমরা যদি আবার ইনিশিয়েটরের হাফ লাইফ না দেখি, রাইট? হাফ লাইফ কাকে বলে? What do you mean by half life of a reaction, chemical reaction? So the time স্যার which is হাফ taken. লাইফ হচ্ছে, আচ্ছা আমি বলছি Sir, স্যার, হাফ লাইফ হচ্ছে যে রিয়াকশন, সরি স্যার, স্যার হাফ লাইফ হচ্ছে যে রিয়াকশনটা তার হাফে আসতে যতটা সময় নেয়, তার কনসেন্ট্রেশন হাফ হতে, সেটাকে আমরা হাফ লাইফ বলি। আর রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি হাফ হতে যতটা সময় নেয়, সেটাকে আমরা হাফ লাইফ বলি। না, রেডিও অ্যাক্টিভিটি সেটাও তো একটা কেমিক্যাল চেঞ্জ, রাইট? রেডিও অ্যাক্টিভিটিও তো একটা কেমিক্যাল চেঞ্জ। একটা আলফা যদি বেরোয়, একটা বিটা যদি বেরোয়, তাহলে সেখানে তোমার তো একটা কেমিক্যাল চেঞ্জ হয়। তা এনিওয়েজ, আমার রেডিও অ্যাক্টিভিটি মেনশন করার দরকার নেই। যেটা দরকার সেটা হচ্ছে যে হাফ লাইফ মিনস উই আর রেফারিং সাম টাইম which is taken by the reactant to reduce its active concentration by 50%, right? That is the half life. তাহলে এখানে ইনিশিয়েটর যে ডিকম্পোজ করছে, রাইট, এটার যে কাইনেটিক্সটা আমরা লিখেছি, সেই কাইনেটিক্স অনুযায়ী, বা যেটা আমরা মুখেও বললাম, রাইট, সেই কাইনেটিক্স অনুযায়ী এই ইনিশিয়েটর ডিকম্পোজিশনটা কি অর্ডার রিয়াকশন? What is the order of the reaction of initiator decomposition? ফার্স্ট অর্ডার রিয়াকশন। হ্যাঁ, ফার্স্ট অর্ডার রিয়াকশন ফার্স্ট অর্ডার রিয়াকশন কি করে বুঝলে? স্যার এখানে খালি রিয়াকশন, একটা রিয়াকশনের উপরই কনসেন্ট্রেশন মানে রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে। না, সেটা ডিপেন্ড করছে মানে রেট এক্সপ্রেশন থেকে বলতে হবে তো। হ্যাঁ, অর্ডার কোন রিয়াকশনের অর্ডারকে প্রেডিক্ট করা যায় আর কোন রিয়াকশনের করা যায় না বলো তো? চলো একটু ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি। Sir, a chemical reaction which isn't too slow or too fast, তারই order predict করা যায়। যেটা টু স্লো আর টু ফাস্ট, এটা কে শিখিয়েছে তোমাকে বাবা? স্যার অর্ডার ডিটেক্ট করার জন্য আমাদের কোনো রিয়াকশনের স্টেডি স্টেটটাকে অবজার্ভ করতে হবে। না,
রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে হয় সেটার আমরা অর্ডার ডিটেক্ট করতে পারি, কিন্তু মাল্টি স্টেপ হলে সেক্ষেত্রে পারি না। কিছুটা ঠিক, কিছুটা ঠিক। তোমার কি বিএসসি? ইয়েস স্যার। কিছুটা ঠিক বলেছো। এটাকে, এই ধরনের রিয়াকশনকে আমরা একটা নাম দিই, তাকে আমরা বলি এলিমেন্টারি রিয়াকশন, তাই তো? এলিমেন্টারি রিয়াকশনেরই অর্ডার প্রেডিক্ট করা যায়। এলিমেন্টারি রিয়াকশনে যা কোএফিসিয়েন্ট থাকে সেটাই হচ্ছে সেই রিয়াক্ট্যান্টের অর্ডার। ওভারঅল রিয়াকশনের ক্ষেত্রে আমাকে অর্ডারটা বার করতে হবে, এক্সপেরিমেন্টালি বার করতে হবে। এবার বলো এলিমেন্টারি রিয়াকশন কাকে বলে? স্যার যে রিয়াকশনের মলিকিউলারিটি আর অর্ডার সেম হয়। মলিকিউলারিটি আর অর্ডার সেম হয়, বেশ। কিন্তু বাকিরা কি বুঝলো? আমি বুঝলাম, কিন্তু বাকিরা কি বুঝলো? একটু সহজ করে বলো। মানে কোনো একটা রিয়াকশনের নাম্বার অফ পার্টিসিপেটিং মলিকিউলস আর তার অর্ডারটা যদি যখন সেম হবে। তুমি তো যেটা বললে সেটাকে একটু এক্সপ্যান্ড করে দিলে। আমি বলছি যে আরেকটু অন্য ভাবে বলতে পারো কি, এলিমেন্টারি রিয়াকশন কাকে বলে? এলিমেন্টারি রিয়াকশন মানে যে রিয়াকশন, বলো। স্যার একটাই তো রিয়াকশন স্টেপ হবে, তাকেই তো মানে এলিমেন্টারি রিয়াকশন বলবো, মানে একটা এলিমেন্টারি স্টেপেই যেটা কমপ্লিট হবে। তোমরা এখনো এলিমেন্টারি ব্যাপারটা, মানে এখনো এলিমেন্টারি দিয়েই বলছো। হ্যাঁ, এলিমেন্টারি রিয়াকশন মানে যে রিয়াকশনকে আমি ফার্দার স্প্লিট করতে পারবো না। স্যার একটাই ট্রানজিশন স্টেপ থাকবে। ট্রানজিশন স্টেট আমি এখন ধরছি না। আমার এলিমেন্টারি রিয়াকশন বলতে আমি কি বুঝি, কেউ আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো এটাই। আমি অর্ডার মলিকিউলারিটি দিয়েই বলবো না। আমার যদি অর্ডার মলিকিউলারিটি দিয়ে বলতে হয়, সে তো আবার আমাকে প্রশ্ন করবে অর্ডার কাকে বলে, মলিকিউলারিটি কাকে বলে, সে যদি না জানে। তাহলে এলিমেন্টারি মানে আমি একটা প্রশ্নের উত্তর এমন দেব না যার এগেনস্টে আবার চারটে প্রশ্ন হয়। এলিমেন্টারি রিয়াকশন মানে সেই কেমিক্যাল রিয়াকশন যাকে আর আমরা ফার্দার স্প্লিট করতে পারবো না। তার মানে প্রথমে যেটা বলা হলো, বা যে উত্তরটাকে আমি বললাম যে হ্যাঁ হাফ ডান বা হাফ আনসার্ড, সেটা হচ্ছে যে কি বললে জানো, কি আনসারটা ছিল গো, একটু বলো আরেকবার। অর্ডার আর মলিকিউলারিটিটা সেম হয়। না না না, ওটা না, তারও আগে। মাল্টি স্টেপে হয় না। হ্যাঁ, তুমি এটা কি মাল্টিপল স্টেপের একটা কি বলছিলে জানো? হ্যাঁ বলছিলাম যে স্যার যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপেই হয়, মাল্টিপল স্টেপে হয় না। হ্যাঁ একদম, মানে সিঙ্গেল স্টেপে হয়, মাল্টিপল স্টেপে হয় না। তাহলে এইটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে 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 মেকানিজমটা তুমি দেখছো বা যেভাবে আমি কেমিক্যাল রিয়াকশনটা লিখছি, রিয়াকশনটা এক্স্যাক্টলি ওই অতগুলো মলিকিউলস ওইভাবে কোলাইড করে প্রোডাক্টটা তৈরি করে। এটাকে আর আমরা ফার্দার স্প্লিট করতে পারি না। স্প্লিট করা মানে কি? মাল্টি স্টেপে ভেঙে দেওয়া। ধরো হাইড্রোজেন আর ব্রোমিন মিলে এইচবিআর বা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে, রাইট? এখানে হাইড্রোজেন আর H2 প্লাস Br2 গিভিং ইউ 2HBr। এই রিয়াকশনটা কিন্তু এলিমেন্টারি নয়। তার কারণ কি? মেকানিস্টিক পাথওয়ে বলছে এখানে আরো 5টা স্টেপ করে তবে এইটা হচ্ছে ওভারঅল রিয়াকশন। অর্থাৎ হাইড্রোজেন আর ব্রোমিন এই স্টয়চিওমেট্রিতে, রাইট, এই স্টয়চিওমেট্রিতে রিয়াক্ট করে তারা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে না। এটা হচ্ছে ওভারঅল। এই ওভারঅল কি 5টা স্টেপের যোগফলে এটা ওভারঅল রিয়াকশন তুমি লিখছো। তার মানে H2 প্লাস Br2 গিভিং 2HBr, এই রিয়াকশনের কাইনেটিক্সটা করতে গেলে ওখানে যে তোমায় হাইড্রোজেন আর ব্রোমিনের
যে অর্ডারটা লিখতে হবে সেই অর্ডারটা উইদাউট এক্সপেরিমেন্ট তুমি লিখতে পারবে না। ঠিক আছে, এই রিয়াকশনটা মাল্টি স্টেপ হচ্ছে। মাল্টি স্টেপ হওয়া মানেই কিন্তু এখানে তোমার কিছু ইন্টারমিডিয়েট তৈরি হবে, এবং তুমি যদি এক্সপেরিমেন্টালি রিয়াকশনটাকে স্টাডি করতে গিয়ে ইন্টারমিডিয়েট ডিটেক্ট করতে পারো, তখনই তুমি বুঝবে যে এটা একটা মাল্টি স্টেপ রিয়াকশন। ইন্টারমিডিয়েট বলতে কি, যে রিয়াক্ট্যান্টও নয় প্রোডাক্টও নয়, নাইদার রিয়াক্ট্যান্ট নর প্রোডাক্ট, এছাড়াও অন্য কোনো যদি আমি স্পিসিসকে আইডেন্টিফাই করতে পারি, তখন আমি বুঝবো যে এটা একটা ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট তুমি কতগুলো পাচ্ছ, সবগুলোকে আইডেন্টিফাই করতে হবে, করে তারপরে তুমি মেকানিজমটা লিখতে পারবে যে এই হচ্ছে আমার মেকানিজম। তাতে তুমি দেখো কতগুলো স্টেপ হচ্ছে। তাহলে ওই হাইড্রোজেন ব্রোমিন ওখানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে 5টা স্টেপ হয়, 5বার রিয়াকশন হয়ে তবে তোমার হাইড্রোজেন ব্রোমিন এই যে এইচবিআরটা তৈরি করছে এটা 5টা স্টেপে ভাগ করে হয়। তাহলে এক একটা স্টেপ হচ্ছে এলিমেন্টারি স্টেপ। এই 5টার মধ্যে যেটা স্লোয়েস্ট তার রিয়াকশনটাই বা তার কাইনেটিক্সটাকেই আমরা ওভারঅল কাইনেটিক্স বলতে পারি। তাহলে তুমি আইদার একটা রিয়াকশন যদি এলিমেন্টারি হয় তাহলে তোমাকে ডাইরেক্টলি ওইখান থেকে তুমি বলে দিতে পারো যে হোয়াট ইজ দ্য অর্ডার, রাইট? আর যদি এলিমেন্টারি না হয়, ওটা যদি ওভারঅল রিয়াকশন হয়, তাহলে তোমাকে এক্সপেরিমেন্টাল ডেটা দরকার, অর্থাৎ কি কনসেন্ট্রেশন ভার্সেস রেট বা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, যে কোনো একটা রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন ভার্সেস রেট, যে কোনো ডেটা তোমার ওখানে দিতে হবে। ডেটা সেট থেকে নিয়ে তারপরে প্লট করে সেখান থেকে তোমাকে বা ক্যালকুলেশন করে তোমার সেখান থেকে অর্ডার বার করতে হবে। অথবা থার্ড উপায় হচ্ছে যে তোমাকে সেটাকে এলিমেন্টারি স্টেপস গুলোকে জানতে হবে, যার জন্য তোমাকে ইন্টারমিডিয়েট ডিটেক্ট করতে হবে, করে সেখান থেকে মেকানিজম লিখতে হবে, লিখে তারপরে তুমি সেখান থেকে কোনটা স্লোয়েস্ট সেটা জানতে হবে, সেই স্টেপটার অর্ডারটাই হবে তোমার ওভারঅল রিয়াকশনের অর্ডার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে এখানে আমাদের এই যে ইনিশিয়েটরটা ডিকম্পোজ করছে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, কারণ আমরা এক্সপ্রেশনটা অলরেডি বলে দিয়েছি। না বললে একটাই যখন তোমার রিয়াক্ট্যান্ট, রাইট, একটাই যখন রিয়াক্ট্যান্ট তখন সেইটা আমরা ফার্স্ট অর্ডার যে ধরে নিচ্ছি সেইটা সব সময় তোমার ট্রু নাও হতে পারে, রাইট? যদি মাল্টিপল স্টেপ হয়ে যায়, ইউ নেভার নো। কিন্তু আমি যেহেতু রেট এক্সপ্রেশনটা তোমাকে বলে দিয়েছি, তুমি সেই হিসেবে এটা ফার্স্ট অর্ডার বলছো, উইচ ইজ রাইট। আমি বলেই দিয়েছি যে রেট ইকুয়ালস টু কেআই 2 ইন্টু তোমার ইনিশিয়েটর কনসেন্ট্রেশন, এবং এখানে একটা ইনিশিয়েটর এফিসিয়েন্সি এফও আনতে হয়, কারণ আমি বললাম যে দেয়ার আর সো মেনি ওয়েজ বাই উইচ দ্য ইনিশিয়েটর মলিকিউলস ক্যান ডিপ্লিট, তারা ডিপ্লিট করে যেতে পারে। তার মানে ইনিশিয়েটর এফিসিয়েন্সি ফ্যাক্টর এফ একটা এখানে আনতে হবে, যে কিনা বলে দেবে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট of the initiator radical has participated in initiating the monomer or generating the monomer radicals, right? তাহলে f এই একটা ফ্যাক্টর এখানে নিয়ে আসা হয়, স্মল f, which is called initiator efficiency, রাইট? তাহলে ইনিশিয়েটর এফিসিয়েন্সি একটা অ্যাড হয়ে গেল এর সঙ্গে। তাহলে এবার কাইনেটিক্সটা দাঁড়ালো যে 2 KI F I2 হোল 3 I2 হোল 3 সরি তোমার থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ ইনিশিয়েটর। তাহলে যেহেতু কনসেন্ট্রেশন অফ ইনিশিয়েটর টু দি পাওয়ার 1 রয়েছে ইকুয়েশনে, তাহলে দিস ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়েটর মলিকিউল, রাইট? তাহলে ফার্স্ট অর্ডারের হাফ লাইফের ভ্যালু কত? T half 0.693 by K। অ্যাক্টিভিটির জন্য রেডিও অ্যাক্টিভ ডিকেটাও তো ফার্স্ট অর্ডার, তাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে 0.693 by K, right? And K is the what? Reaction constant, right? K is the reaction constant. তাহলে এখানে তুমি তোমার রিয়াকশন কনস্ট্যান্ট যদি জানা থাকে, মানে এখানে হবে KI 0.693 by KI, এটা জানা থাকলে তুমি T হাফটা বার করে নেবে।
ইনফ্যাক্ট তোমার বার করাও তো দরকার নেই, তুমি ইনিশিয়েটর গুলোর লিটারেচার থেকে তার হাফ লাইফ পেয়ে যাবে, রাইট? তাহলে এবার ধরো একটা রিয়াকশন তুমি যখন করবে, তাহলে কোন ইনিশিয়েটর তুমি নেবে সেইটা তোমাকে বেছে নিতে হবে, যে সেই মনোমারটাকে কত টেম্পারেচারে তুমি পলিমারাইজ করাতে চাইছো। তুমি যদি 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াসে পলিমারাইজ করাও, তাহলে তোমাকে এমন ইনিশিয়েটর নিতে হবে যার ওই রিজিয়ন অফ টেম্পারেচার 70 to 75, সেখানে হাফ লাইফটা বেশি দরকার না কম দরকার? স্যার হাফ লাইফটা কম দরকার। কেন? স্যার হাফ লাইফ কম হলে তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। তুমি আরো বেশি র্যাডিক্যাল পাবে, তাই তো? তুমি আরো বেশি র্যাডিক্যাল পাবে ফর ইনিশিয়েশন। তাহলে তোমাকে সেইভাবে ইনিশিয়েটর চুজ করতে হবে যে তোমার রিয়াকশন টেম্পারেচার কত, এবং সেই টেম্পারেচারে তোমার যে কোন ইনিশিয়েটরের হাফ লাইফ সেটা কম। এবার কথা হচ্ছে কত কম। হাফ লাইফ তো 1 মিনিট 2 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 10 মিনিটও হতে পারে। কত কম? তুমি যদি 1 মিনিটের হাফ লাইফ নাও, তাহলে 1 মিনিটের মধ্যে 50% তোমার ইনিশিয়েটর মলিকিউল কি হলো, ডিকম্পোজ করে গেল। এবং খুব কম সময় যদি বেশি ইনিশিয়েটর মলিকিউল ডিকম্পোজ করে অনেক র্যাডিক্যাল তৈরি করে দেয়, তাহলে র্যাডিক্যালের ডিপ্লিশনেও অনেক বেশি হবে, সেটাও মাথায় রাখতে হবে। মানে র্যাডিক্যাল ড্রেন আউটও করে যাবে অনেক বেশি। তাহলে এরও নিশ্চয়ই একটা অপটিমাইজেশন আছে, রাইট? যে তোমার হাফ লাইফটা মোটামুটি কত দেখতে হবে, রাখতে হবে ইনিশিয়েটরের, যাতে আমার একটা মানে একটা অপটিমাইজ রেটে রিয়াকশনটা হয়, একটা অপটিমাইজ রেটে রিয়াকশনটা হয়, রাইট? সেই কারণে এখানে যে হাফ লাইফ যেটা দেখা হয় ইনিশিয়েটরের বিটুইন 10 মিনিটস টু 1 আওয়ার। তাহলে যে সমস্ত ইনিশিয়েটরের হাফ লাইফ বিটুইন 10 মিনিটস টু 1 আওয়ার এই রেঞ্জের মধ্যে পড়বে অ্যাট দ্য রিয়াকশন টেম্পারেচার, তাদেরকেই আমরা কিন্তু সিলেক্ট করব ফর ইনিশিয়েশন অফ পলিমারাইজেশন। বুঝতে পেরেছো? কারণ তাদের ক্ষেত্রে আমরা যে এফিসিয়েন্সি, ইনিশিয়েটর এফিসিয়েন্সি যেটা, সেইটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো যেটা একটু হায়ারের দিকে। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট থিং উই নিড টু সি, দ্যাট at the reaction temperature which initiators have their half life ranging between 10 minutes to 1 hour, and you must select those initiators for your polymerization. এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, once you have selected the initiator, then you need to see, suppose you have some 3-4 initiators, now how to select one, how to select one from there. In that list you have say 3 to 4 initiators. তাহলে সেই সিলেকশনটা কিভাবে হবে? সেই সিলেকশনটা তোমার এবার এফ, ইনিশিয়েটর এফিসিয়েন্সিটা তোমায় দেখতে হবে। ইনিশিয়েটর এফিসিয়েন্সি যার বেশির দিকে, সেই ইনিশিয়েটরটাকে তখন সিলেক্ট করতে হবে ওর মধ্যে। অর্থাৎ এফ এর ভ্যালুটা হাই এর দিকে। এফ এর একটা ভ্যালু আছে রেঞ্জ, ভ্যালুটা রেঞ্জ করে 70% থেকে 30% এর মধ্যে, মানে 0.7 থেকে 0.3। ইনিশিয়েটর এফিসিয়েন্সি যদি খুব হাই হয় তাহলে 70%, খুব লো হলে 30%, 0.3, রাইট? তাহলে এইভাবে তোমার 70% এর কাছাকাছি এফ এর ভ্যালু সেইটা, এবং হাফ লাইফটাও 10 মিনিট থেকে 1 ঘন্টা, এই দেখে নিয়ে তোমাকে ইনিশিয়েটর সিলেক্ট করতে হবে যেটা দিয়ে তুমি পলিমারাইজেশন করবে, রাইট? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই অবধি রাখলাম, এবং একই সঙ্গে আমি বললাম যে পরের সপ্তাহ থেকে তাহলে আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশনও করব এর সাথে, এবং আমি সেখানে একটা গ্রেডেশন করে নেবো তোমাদের মধ্যে যে কে কেমন রেসপন্স করছো সেইটা। আর সেকেন্ডলি হচ্ছে যারা অ্যাবসেন্ট আছে আজকে, সেইটা আমি নেক্সট উইকেও তো আবার রোল কল করবো, দেখে নেবো, তারপরে আমি ওই রোল নাম্বার গুলো দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, তাদেরকে লিখে দিও যে আর গ্রুপে থাকার দরকার নেই তাদের। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি সায়ন বলছি, আমি 3:20 আমি জয়েন হতে পেরেছি, আমার নেটওয়ার্ক ছিল না স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি তো যারা আসছে না তাদের কথা বলেছি,
বা যারা নেই তাদের কথা বলেছি। স্যার এবার আমি তো মানে অ্যাটেন্ডেন্স কল করা হয়েছিল, আমি তোকে দিতে পারিনি অ্যাটেন্ডেন্স। তোমার কত রোল নাম্বার? 315। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি শেষ করলাম এখানে আজকে। ওকে স্যার।